কিচেনের দরজায় দাঁড়িয়ে রচনা অবাক হয়ে দেখছে তার হাজব্যান্ড রফিক যেন একজন ফেরেশতা। ড্রয়িং রুমে বসে কি সুন্দরভাবে শাশুড়ি আর ননদের সাথে হাসি মুখে আড্ডা দিচ্ছে, নিজের হাতে মাকে আপেল কেটে খাওয়াচ্ছে। অথচ বিয়ের এই 3 বছরে রচনা যেন একটা অদ্ভুত ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে। জয়েন্ট ফ্যামিলিতে রফিক হলো আদর্শ ছেলে আর কেয়ারিং ভাই। এই কেয়ারিং ভাই আত্মীয় স্বজনরা যাকে দেখে বলে, রচনা তোর কপালটা খুব ভালো, রফিকের মতো এমন মাটির মানুষ হয় না রে। কিন্তু এই মাটির মানুষ রফিক যখন রাতে বেডরুমের দরজাটা আটকায়, সে যেন সম্পূর্ণ একজন অন্যরকম মানুষ। সারাদিন রচনা কি খেলো, ওর শরীর খারাপ কিনা, এগুলোর কোনো খোঁজই সে রাখে না। রচনা যদি একটু কাছে যেয়ে বসে, বিরক্ত হয়ে বলে, সারাদিন অফিসের প্যারা নিয়ে থাকি, এখন তোমার ইমোশনাল ড্রামা শুরু করো না তো। অথচ এই অফিস থেকে ফেরার পথে তার বোনের জন্য ঠিকই পছন্দের চকলেট নিয়ে আসে। সুমনা যখন বলতে যায়, রফিক তখন খুব ঠান্ডা গলায় বলে, তুমি আসলে একটা সাইকো। আমার ফ্যামিলির শান্তি তোমার সহ্য হয় না, তুমি আমার ফ্যামিলিকে হিংসা করো। রচনার মাঝে মাঝে মনে হয় সে হয়তো সত্যি পাগল হয়ে যাচ্ছে। পরে পুরো বাড়ি যেখানে রফিককে মাথায় তুলে রাখে, সেখানে রচনার কষ্টটা কেউ দেখতে পায় না। সেদিন কাজিনদের একটা গেট টুগেদারে রচনার বড় আপু লামিয়া রচনার এই চুপচাপ আর বিধ্বস্ত চেহারা দেখে বারান্দায় ডেকে নিয়ে গেলেন। সব শুনে লামিয়া আপু খুব শক্ত করে বললেন, রচনা তুই পাগল হয়ে যাসনি। জয়েন্ট ফ্যামিলির সবচেয়ে বড় স্ক্যামটাই হলো এই আদর্শ ছেলে আর টক্সিক স্বামীর কম্বিনেশন। তুই আসলে খুব ডার্ক মাইন্ডেড একটা গেমের শিকার। মাইন্ড গেম? রচনা অবাক হয়ে তাকালো। কি বলছো আপু? লামিয়া আপু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ রে, সাইকোলজিতে এদেরকে বলে কভার্ট নার্সিসিস্ট বা মুখোশধারী নার্সিসিস্ট। এরা ফ্যামিলির কাছে গোল্ডেন চাইল্ড হয়ে থাকতে ভালোবাসে। এরা খুব ভালো করেই জানে মা বোন বা বাইরের মানুষের সামনে ভালো সাজলে সবাই ওদেরকে একটা ভ্যালিডেশন দিবে। আর সেই ভালো সাজার ইগোটা স্যাটিসফাই করার পর তারা তাদের ভিতরের ফ্রাস্ট্রেশন, রাগ, টক্সিক রূপটা বের করে তাদের বউয়ের উপরে, কারণ বউ হলো তাদের কাছে সবচেয়ে সেফ টার্গেট। লামিয়া আপু একটু থেমে আবার বললেন, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানিস? এরা ইচ্ছে করে তোকে ইগনোর করে ফ্যামিলিকে বেশি বেশি অ্যাটেনশন দেয়, যাতে তুই রিয়্যাক্ট করিস। সাইকোলজিতে এটাকে বলে ট্রায়াঙ্গুলেশন। তুই যখন শাশুড়ি বা ননদের সামনে কেঁদে ফেলবি, রাগ করবি, রফিক তখন খুব সহজে সবাইকে বোঝাতে পারবে, দেখো আমি তো কত ভালো, কিন্তু রচনা মেয়েটার মধ্যেই সমস্যা, ওর স্বভাবটাই খারাপ। ও তোকে সবার সামনে ভিলেন বানিয়ে নিজে আদর্শ ছেলের ইমেজটা স্ট্রং করছে। রচনার মনে হলো চোখের সামনে একটা কালো পর্দা সরে গেল। তাহলে আপু আমি এখন কি করব? আমি তো কাউকে প্রুফও করতে পারছি না যে ও আসলে কেমন। প্রুফ করার দরকার নেই রে, লামিয়া আপু আত্মবিশ্বাসের সাথে বলল, আজ থেকে 3টা কাজ কর। প্রথমত, ওর মুখোশ ওর ফ্যামিলির সামনে খোলার চেষ্টা পুরোপুরি বন্ধ করে দে, কারণ ও কোনোদিন তোর কথা বিশ্বাস করবে না, ওরা কোনোদিন তোর কথা বিশ্বাস করবে না। উল্টা তোকেই ফ্যামিলি ভাঙার কারিগর বানাবে। তুই ওদের সামনে এই টপিক নিয়ে জাস্ট সাইলেন্ট থাকবি। সেকেন্ডলি, ওর কাছ থেকে ইমোশনাল ভ্যালিডেশন চাওয়া বন্ধ করে দে। ও যখন ড্রয়িং রুমে বসে ফ্যামিলির সাথে হাসাহাসি করবে, তুই সেটা দেখে কষ্ট পাবি না। তুই ভাববি ও একটা অ্যাক্টর আর এটা হচ্ছে ওর স্টেজ পারফরমেন্স। তুই নিজের রুমে বসে কানে হেডফোন দিয়ে গান শুনবি, নিজের স্কিন কেয়ার করবি। তোর দুনিয়া ওর উপর ডিপেন্ডেন্ট না, এটা ওকে ফিল করা। আর থার্ডলি, রিভার্স সাইকোলজি ইউজ কর। ও যখন তোকে বলবে তুমি আমার ফ্যামিলিকে হিংসে করো, তুই কোনো ঝগড়াই করবি না বা কাঁদবি না। তুই জাস্ট বোরিং একটা স্মাইল দিয়ে বলবি, হ্যাঁ আমি খুব হিংসুটে, জানো না। তুই যখন ওর পাতা ফাঁদে পা দিয়ে ইমোশনাল ড্রামা করবি না, ওর নার্সিসিস্ট ইগোতে সবচেয়ে বড় আঘাত লাগবে। ও কনফিউজড হয়ে যাবে, তোকে কেন কন্ট্রোল করতে পারছে না। সেদিন রাতে রফিক যখন ল্যাপটপ নিয়ে বসে রচনার দিকে না তাকিয়েই ইগনোর করা শুরু করলো, রচনা অন্য দিনের মতো আর কোনো কমপ্লেন করলো না। সে খুব রিল্যাক্সভাবে নিজের ফেভারিট বইটা নিয়ে শুয়ে পড়ল। রচনার এই অদ্ভুত শান্ত রূপ দেখে রফিক হঠাৎ ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো। তার ব্রেন বুঝতেই পারছিল না যে রচনা প্রতিদিন তার একটু অ্যাটেনশনের জন্য ছটফট করত, সে আজ এত শান্ত কিভাবে। রচনা বুঝতে পারল টক্সিক মানুষের সবচেয়ে বড় শাস্তিটাই হলো তার মাইন্ড গেমে অংশগ্রহণ না করা।